আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় লাইসেন্স পরীক্ষার্থীরা, আপনারা যারা মার্চ 2026-এ অর্থাৎ ইতিমধ্যে আপনারা যারা লাইসেন্স পরীক্ষা দিয়েছেন এবং আগামীতে অর্থাৎ সেপ্টেম্বর 2026-এর জন্য যারা লাইসেন্সিং প্রিপারেশন নিচ্ছেন, ওভারঅল নট অনলি লাইসেন্সিং প্রিপারেশন, এছাড়াও কিন্তু আপনারা যারা বিভিন্ন জবের জন্য, টেকনিক্যালের জন্য যে পার্টগুলো পড়ছেন তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কেন আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সাথে একটা খুব বড় ডিজাস্টার ঘটে গেছে ইতিমধ্যে, যেটা হচ্ছে যে মার্চ 2026-এ ডিপ্লোমা ইন নার্সিংয়ের অনলি 20% শিক্ষার্থী কিন্তু এখানে উত্তীর্ণ হয়েছে এবং বাকি সবাই কিন্তু এখানে রেজাল্ট খারাপ করেছেন। তো এখন রেজাল্ট কেন খারাপ হলো, আমাদের কিভাবে পড়া উচিত ছিল, বা আগামীতে আমরা কিভাবে প্রস্তুতি নিব, কিভাবে পড়তে হবে, এবং এখানে স্টুডেন্ট ক্যাটেগরাইজের কথা আমি আগেও বলেছিলাম যে স্টুডেন্টদের ক্ষেত্র বিশেষ এবং তাদের অবস্থা অনুযায়ী তাদেরকে হচ্ছে ভাগ করতে হবে। এগুলোর কারণটা এবং ওভারঅল আপনি কিভাবে 2026 সেপ্টেম্বরের লাইসেন্সিং প্রিপারেশন নেবেন সে বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এবং একই সাথে আমরা আজকে ডিপ্লোমা ইন নার্সিংয়ের যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছিল সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে মূল কিছু বিষয় আছে আসলে পরীক্ষাতে রেজাল্ট খারাপ করার কারণ। ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনি দেখবেন, আপনি নিজেকে একটু জাস্টিফাই করেন যে আপনি যখন প্রিপারেশন নিয়েছেন আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছেন এবং আপনার মধ্যে এই সমস্যাগুলো ছিল কিনা বা এগুলো আপনি করেছেন কিনা। অনেক স্টুডেন্ট কি করবে দেখবেন যে হচ্ছে মানে ওইভাবে কি বলবো, ওদেরকে রেগুলারিটি মেনটেন করে না। দেখা যাচ্ছে ওই লম্বা সময় ধরে অনেক সময় পড়েও না। লম্বা সময় বলতে ধরেন আপনার কিন্তু ক্রমাগত পড়তে হবে, রেগুলারিটিস মেনটেন করতে হবে। তার মানে আপনি ডিউটি করছেন, ইন্টার্নশিপে আছেন বা যেটাই করেন, আপনার রেগুলার যে 1-2 ঘন্টার পড়া এইটা আপনাকে ক্রমাগত করে যেতে হবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা আমরা দেখি বা যেটা আমরা করি সেটা হচ্ছে কি, যেই পরীক্ষার ডেট দিয়ে দেয় 1 মাস বা কিছুদিন আগে মারাত্মক অ্যাক্টিভ হয়ে যায় আমরা। সে অ্যাক্টিভিটির আর কোনো মানে সংজ্ঞা করা যায় না, ডেফিনেশন করা যায় না, এতটা অ্যাক্টিভ হয়ে যায় আমরা। হ্যাঁ, মানে 24 ঘন্টার জায়গায় 25 ঘন্টা পড়তে পারলেই ভালো হয়। তো এইখানে বিষয়টা হচ্ছে যে না, আপনার অত কিছুর প্রয়োজন নাই। আপনি প্রথম থেকে একটা হচ্ছে এই যে কনসিস্টেন্সি আপনি ধরে রাখেন, আপনার ক্রমাগত রেগুলারিটিটা মেনটেন করেন, তাহলে দেখবেন আপনার পড়াটা গোছানো হচ্ছে, ইফেক্টিভ হচ্ছে এবং আপনি পারতেছেন। আর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা নিজে থেকে আগে থেকেই হচ্ছে ভেঙে পড়ি বলতে কেমন, দেখেন অনেক স্টুডেন্ট আছে কিন্তু যারা মানে দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছেন, এখন দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছেন, ধরেন এবারও হয় নাই, সে এটা ধরে নিছে যে আমার আর জীবনে কখনো আমি লাইসেন্স পাস করতে পারবো না, আমি আর রেজিস্ট্রেশন নার্স হতে পারবো না। সে কিন্তু ইতিমধ্যে এটা ধরে নিয়েছে। তার কারণ কি? কারণ হচ্ছে সে ইতিমধ্যে 2বার দিয়েছে, সে অকৃতকার্য। এই যে আগে থেকে ভেঙে পড়া, এই ভেঙে পড়ার কিন্তু অনেকগুলো লেভেল আছে, এগুলো বুঝতে হবে। আসলে মোট কথা স্টুডেন্ট একটা জিনিস এই জায়গাতে এসে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এইবারে পরীক্ষার রেজাল্টের উপরে বেস করে যে আপনাকে অবশ্যই স্টুডেন্ট ক্যাটাগরি করতেই হবে। তার কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট, এক স্টুডেন্টের মানে কোয়ালিটিটা এক রকম হয়ে গেছে। কেউ মানে অনেক লেখাপড়া করেছে, কেউ অনেক বেসিকের সমস্যা আছে, কারোর প্রশ্ন বুঝতে সমস্যা, এই ভাগ না করতে পারলে এখন সমস্যা। আর এখানে বিশেষ করে আমাদের যে কমন প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমরা এই যে বেশিক্ষণ ধরে পড়া, রেগুলারিটি মেনটেন করা, এই জায়গাগুলোর মধ্যে আমরা নেই। আপনি একটা মজার বিষয় দেখবেন, যে কোনো ক্লাসে দেখবেন যে স্টুডেন্ট, আজকের ক্লাসে একটা ডেমো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা ডেমো দেখাই। আজকে আমাদের ক্লাসে কতজন জয়েন করে, কতজন শেষ পর্যন্ত থাকে, এই বিষয়টা আপনি দেখলে বুঝতে পারবেন। এইটাই হচ্ছে আমাদের সমস্যা, আমরা 1 ঘন্টাও পড়ি না। এনিওয়েজ, তো আজকে হচ্ছে আমরা ডিপ্লোমার যে এই যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি যে কোশ্চেনটা আছে, এখান থেকে আমরা বেস্ট অ্যান্সারের বেশ কিছু প্রথম থেকে প্রশ্নগুলো সলভ করবো এবং আমরা এগুলো পড়ছিলাম কিনা বা আমাদেরকে কিভাবে পড়তে হবে, কোন জিনিসগুলো ফোকাস করতে হবে, সেইগুলো আমরা একটু আলোচনা করবো। এবং আপনারা যারা আগামীর জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিভাবে প্রিপারেশন নেবেন একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, প্রথম প্রশ্নটার মধ্যে চলে আসি আমরা। কোশ্চেন নাম্বার 1 এবং আপনার পড়ার স্টাইলটা কেমন হবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখেন, আপনার কোশ্চেন নাম্বার 1 হচ্ছে কি আসছে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, যে এ চাইল্ড ইন হচ্ছে হসপিটালাইজড। দেখেন, এ চাইল্ড ইজ হসপিটালাইজড, অর্থাৎ কি হসপিটালে একজন বাচ্চা ভর্তি আছে। বিকজ, তার কারণ হচ্ছে অপ্রিসিস্টেন্স। দেখেন কি বলছে, এই যে পারসিস্টেন্স ভমিটিং, অর্থাৎ কি তার অবিরাম বা ক্রমাগত তার হচ্ছে বমি হচ্ছে। ঠিক আছে, মানে অটোমেটিক তার বমি হতেই আছে। হ্যাঁ, পারসিস্টেন্স ভমিটিং হচ্ছে দ্য নার্স। তাহলে এখানে মূল প্রশ্নটা কি বলেন তো? মূল প্রশ্নটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত না। মানে আপনি প্রশ্ন আগে বুঝবেন। আমি সবসময় একটা কথা বলি, আপনি একটা জিনিস অন্তত বোঝেন, মানে সমস্যাটা হচ্ছে এই পেশেন্টের হসপিটাল তো ভর্তি হবেই যদি সে খুব বেশি হচ্ছে অসুস্থ থাকে,
তো এর কাজটা হচ্ছে এই যে পারসিস্টেন্ট ভমিটিং, অর্থাৎ তার ক্রমাগত বমি। সমস্যাটা বুঝতে পারছেন? মানে অটোমেটিক যদি বেশি পরিমাণে বমি হয় তাহলে হবেটা কি, এইটা আপনাকে বুঝতে হবে। এখন আপনার একজন নার্স হিসেবে তার কি মনিটর করবে, ক্লোজলি কোন জিনিসটা মনিটর করবে। আমি সবসময়, আমি বারবারই বলছি না, গতবারে যখন পড়াইছি যে আপনারা বড় প্রশ্ন মানে কিন্তু প্রশ্নটা মানে মেন ছোট্ট একটা জায়গায় আপনার প্রশ্নটা ধরা, তার মানে এখানের প্রশ্নটা কিন্তু এইটুকুই। এখন দেখেন ক্রমাগত বমি হলে আপনার কি হবে, ভালোভাবে বোঝেন প্রশ্নটা, ভালোভাবে বোঝেন, তারপর আমি দেখাচ্ছি যে কোন জিনিসগুলো এখান থেকে আনুষঙ্গিক পড়বেন। দেখেন ক্রমাগত যখন বমি হচ্ছে তখন সেই ক্ষেত্রে কি হচ্ছে, তার যে গ্যাস্ট্রিক কন্টেন্ট আছে, অর্থাৎ এখানে কিন্তু তার এই সেলটা কি হচ্ছে, বের হয়ে যাবে, তাই না? অটোমেটিক বমি হলে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এখান থেকে বের হবে, তার মানে কি গ্যাস্ট্রিক কন্টেন্ট কিন্তু এখানে কি হবে, কমতে থাকবে। গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি কমে তাহলে সেক্ষেত্রে কি হবে, হাইপোভলিমিয়া হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত আরো কি হচ্ছে দেখেন, এইখানে কি হচ্ছে, যখন এই যে অ্যাসিড বের হচ্ছে, অ্যাসিড বের হয়ে গেলে কি হচ্ছে বলুন তো, অ্যালকোলোসিস হয়ে যাবে না? তাহলে দেখেন এটা যেহেতু বমির সাথে বা গ্যাস্ট্রিক কন্টেন্টের সাথে সম্পৃক্ত, তাহলে প্রথমত সেটা হচ্ছে মেটাবলিকে যখন আমরা আসতেছি ডায়েটের ক্ষেত্রে না, বা এখানে হাইপার একটি বয়েল সাউন্ডের কিন্তু সম্পর্ক না, এই ও মানে বারবার বমি হওয়ার কারণে। এখন দেখেন এখানে অ্যাসিড যেহেতু বের হয়ে যাচ্ছে, তাইলে আর যেটা থাকতেছে সেটা হচ্ছে অ্যালকালোসিস। এখন অ্যালকালোসিস যখন হচ্ছে তখন সেই ক্ষেত্রে ক্রমাগত বমি হওয়ার ক্ষেত্রে তার কিন্তু এই যে ব্লাডে কিন্তু অ্যালডোস্টেরনের পরিমাণ বাড়বে। আর অ্যালডোস্টেরনের মহাশত্রুটা কি, আমরা প্রত্যেকে জানি হাইড্রোজেন এবং পটাশিয়াম। তাহলে এখন এ কি করবে, অ্যালডোস্টেরন যখন এই অতিরিক্ত বমির কারণে ব্লাডে বাড়তেছে তখন কিন্তু এই হাইড্রোজেন এবং পটাশিয়াম সে কিডনি দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করবে, তাই না? বের করবে। যখন এইটা করবে, পটাশিয়াম বের হইলে তাহলে আবার কি হবে দেখেন, এখানে হাইপোক্লেমিয়া হচ্ছে। তাইলে আপনি মজার একটা বিষয় দেখেন, এই ক্ষেত্রে কিন্তু এই যে তাহলে মেটাবলিক অ্যালকোলোসিসের আরো একটা কি হতে পারে বলেন তো, এই যে হচ্ছে আপনার হাইপোক্লেমিয়াও কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা দেখেন অনেকেই কিন্তু আপনারা আবার দিচ্ছেন বি, আমি জানি না কোন জায়গায় কি দেখছেন না দেখছেন, আই ডোন্ট নো। তো এই জায়গাগুলো তাহলে আপনাকে বুঝে পড়তে হবে। এখন যখন দেখেন এই পেশেন্টের যখন এই যে মেটাবলিক অ্যালকোলোসিস হচ্ছে, তাহলে আমরা এই পেশেন্টের কি দিতে পারি, এই পেশেন্টের কিন্তু কোনোভাবেই 5% দিয়ে দেওয়া যাবে না, তাই না? দেখেন এখানে কোনোভাবেই কিন্তু এর 5% দিয়ে দেওয়া যাবে না। দিলে কি হবে বলুন তো, এটা আইসোটনিক, কিন্তু যখন ভিতরে যায় হাইপোটনিকের কাজ করে, হাইপোটনিকের কাজ করলে তখন কি হবে, এটা কিন্তু হচ্ছে আপনার ওই যে ইডেমা তৈরি করবে, বিশেষ করে ব্রেন ইডেমা। আর এই পেশেন্টের যদি আপনি 5% দিয়ে দেন তাহলে বেশি কিছু হবে না, টুক করে মরে যাবে, ফুস করে ইন্নানিল্লা হয়ে যাবে, তাই না? তো এইটা মোটের ভুলেও করা যাবে না যে দিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই পেশেন্টের মেটাবলিক অ্যালকোলোসিসের পেশেন্টের কিন্তু বা অতিরিক্ত বমি বা হচ্ছে এই যে ডায়রিয়া যাদের হবে, হ্যাঁ, অতিরিক্ত মানে বাথরুম হলে, তাহলে সেই ক্ষেত্রে তাদের কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের 5% দিয়ে একদম টোটালি কন্ট্রা ইন্ডিকেটেড। তাহলে এদের দেওয়া যাবে কি, এনএস নর্মাল স্যালাইন দেওয়া যেতে পারে, হার্টমার্ট সলিউশন দেওয়া যেতে পারে, রিঙ্গাল ল্যাকটেট দেওয়া যেতে পারে, তাই না? এইগুলো কিন্তু তাদের হচ্ছে ইন্ডিকেশন। তাহলে এইগুলো হচ্ছে আপনি আনুষঙ্গিক পড়া। এখন এইখানে প্রশ্নটা আসছে ধরেন মেটাবলিক অ্যালকোলোসিস থেকে, অ্যালকালোসিস, অ্যাসিডিওসিস, আবার যদি এটা হচ্ছে আমাদের লাংকের সাথে বা রেসপিরেটরির সাথে সম্পর্ক থাকতো তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস বা অ্যালকোলোসিস নিয়ে আমরা পড়তাম। এখন আপনি যখন এইগুলো একটু পড়বেন, আমি একটা ছোট্ট জিনিস আপনাদের দেখাচ্ছি। এইটা আমাদের বইয়ের হচ্ছে ভলিউম 2-তে, আমি এটা কেন দেখাচ্ছি সেটা আমি বলতেছি। 193 পেজে আছে, দেখেন। মানে এইখান থেকে আপনি যখন এইটা পড়বেন তখন কোন জিনিসগুলো এখান থেকে আনুষঙ্গিক পড়বেন। এখান থেকে আরো একটা জিনিস আমি বলে দিচ্ছি আপনাদের, একটু অপেক্ষা করেন। 193 পেজ, যদি কারো কাছে ক্র্যাক বা লাইসেন্স থাকে 193 পেজে যাবেন। এখন দেখেন মাত্রই আমরা কি বললাম, আমি এখান থেকে ছোট্ট করে দেখাচ্ছি। দেখেন এই যে মেটাবলিক, দেখেন অ্যাসিডোসিস এবং মেটাবলিক অ্যালকোলোসিসের ক্ষেত্রে বোল্ড করে দেওয়া আছে, দেখছেন ভমিটিং এবং গ্যাস্ট্রিক সাকশন হবে, অর্থাৎ গ্যাস্ট্রিক কন্টেন্ট কিন্তু এখান থেকে মানে যত পরিমাণে রিমুভ হবে তত পরিমাণে কিন্তু অ্যালকোলোসিস হবে। এরপর দেখেন এই যে হচ্ছে আপনার এই যে হাইপোক্লেমিয়া, দেখছেন কারণ হচ্ছে কি, ওই যে অ্যালডোস্টেরনের পরিমাণ বাড়তেছে, ওখানে হাইড্রোজেন এবং কিন্তু পটাশিয়ামের পরিমাণ কমছে, তাহলে এখানে কিন্তু দেখেন হাইপোক্লেমিয়া। এখন এইখানে তো এটা তো আপনি পড়লেন, তাহলে বোল্ড করাগুলো পড়লে কিন্তু আপনার কাছে বেশি প্রশ্ন কমন আসে। দেখেন এটা কিন্তু একটু কম আসে পরীক্ষাতে উদাহরণে, তারপরে এটা পড়তে হবে। আর দেখেন রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে বেশি কিছু না, অ্যাজমা, সিওপিডি, এআরডিএস এবং এখানে হচ্ছে হাইপোভেন্টিলেশন, এই কয়টাও যদি আপনি মনে রাখেন তাহলে বুঝতে পারবেন যে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিসের সাথে সম্পর্কিত। আবার দেখেন অ্যালকোলোসিসের সাথে এই যে নর্মাল প্রেগন্যান্সি, ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন এই যে হাইপার ভেন্টিলেশন। হ্যাঁ, এই কয়েকটা জিনিস আপনি এখান থেকে জেনে রাখেন, তাহলে এগুলো আপনার কমন পড়বে। তাহলে এইখান থেকে আপনি একসাথে কিন্তু 4-5টা করে মুখস্থ রাখতে পারেন। ওই এক জায়গায় যে কন্টেন্টগুলো থাকবে না ওইগুলা কোনটা হচ্ছে, যেমন এখানে আপনি কিন্তু ইতিমধ্যে দেখলেন যে কোনগুলোর মধ্যে আমার হচ্ছে এই যে অ্যাসিডোসিসের সাথে কোন কোন সমস্যাগুলো হতে পারে, মানে কোন ক্ষেত্রে হতে পারে, অ্যালকালোসিস কোন কোন ক্ষেত্রে হতে পারে, রেসপিরেটরির ক্ষেত্রেও সেম, কোথায় ওই যে সিওপিডি, এআরডিএস কোনগুলোর ক্ষেত্রে হতে পারে, রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে, অ্যালকোলোসিসের ক্ষেত্রে কোনগুলো হতে পারে। আমরা এই জায়গাগুলো একটু মনে রাখবো, যদি এইগুলো মনে রাখি এবং কোন কোন ক্ষেত্রে কোনগুলো কন্ট্রাইন্ডিকেশন এবং কোনগুলো ইন্ডিকেশন, কোন
মানে কোন সমস্যা হইতে পারে, এইগুলো যদি আমরা একটু মনে রাখি, এই রিলেটেড যদি এখন কোনো কোশ্চেন আসে আপনি পারবেন কিনা। তাহলে পারসিস্টেন্স ভমিটিং যদি হয় বা তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 100% হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন কি এই প্রশ্নটা আপনারা? এবার এইভাবে আপনাকে পড়তে হবে। এখন দেখা যাচ্ছে যে আমি ওই বইটা একটু দেখালাম না বোল্ড করা, যার খুব সমস্যা, মানে আমার মনে থাকে না, অনেক বেশি পড়তে পারি না, মারাত্মক একটা ইম্পর্টেন্ট একটা টপিক, তাই না, এবিজির জায়গাটা। তো এই জায়গাতে আমি কি করব, আমি অন্তত এই মেটাবলিক এবং হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস এবং অ্যাসিডোসিসের মানে মেইন যে কয়টা আমার গুরুত্বপূর্ণ, আমি ওই কয়টা শুধু কষ্ট করে মনে রাখবো। পড়ার সিস্টেমটা কি বুঝতে পারছেন? এখন এর জন্য তো আপনার ওই যে বিশাল কিছু মনে রাখতে হবে, অনেক কিছু মনে রাখতে হবে, আমি কিছু পারি না, প্রশ্ন বুঝি না, এইগুলোর তো প্রয়োজন নাই। আমার কথা কি বুঝতে পারছেন? প্রথম প্রশ্নটা কি ক্লিয়ার? আমাকে একটু জানায়েন। এবং অনেকেই কিন্তু বি দিয়েছেন, আমার মনে হয় অনেক জায়গাতে আপনারা অপশন মানে সলিউশনে বি পাইছেন, এই জন্য হয়তো বি দিয়েছেন। তাহলে এটার উত্তরটা হবে কি? উত্তরটা হবে হচ্ছে সি। একটু বুঝে পড়ে এইভাবে যদি চেষ্টা করেন, আর সব থেকে মেইন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পড়েন এবং ধৈর্য ধরে অন্তত 1 ঘন্টা করে পড়েন। আমি বললাম না, আপনি একটা ডেমো দেখবেন যে আমাদের ক্লাসে কতজন জয়েন হয়, কতজন শেষ পর্যন্ত থাকে, আপনি জাস্ট এইটুকুই যদি বিচার করে ফেলেন, আপনি বুঝে ফেলবেন যে আসলে আমাকে কি করতে হবে। এইটুকু আপনি নিজে আইডেন্টিফাই করতে পারবেন। ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেন একটু আমরা আসি, কি বলছে, ওয়াটারি ডায়রিয়া কজড বাই। ওয়াটারি ডায়রিয়া কিসের জন্য হয়? ইকুলাইয়ের জন্য, নাকি এখানে হচ্ছে ভিব্রিও কলেরা, নাকি এখানে হচ্ছে এই যে সিজেলা, কিসের জন্য? এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তাই না? দেখেন এটা মানে আপনারা একটু অ্যান্সার করেন, তারপরে আমরা যাচ্ছি। যেহেতু আগামীতে আপনারা সেপ্টেম্বরের ব্যাচে পরীক্ষা দিবেন, মানে সেপ্টেম্বরের ব্যাচ যারা পরীক্ষা দিবেন তারা একটু চেষ্টা করেন প্রশ্নগুলোর কয়েকটা অ্যান্সার করার। পাশাপাশি আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দেন, যাতে করে যারা পরীক্ষার্থী, দেখেন এই আমাদের রেজাল্ট খারাপ করার জন্য আমরাই দায়ী আসলে, অন্যদের আমরা কি দোষ দিব বলেন? আমরা না তো একে পড়বো, আর না তো একে অন্যকে পড়ায় উৎসাহিত করবে, হয়ে গেছে সমস্যা। আর কি পড়তে হবে এটা তো মেইন বিষয়। 2-এর বি দিয়েছেন, হ্যাঁ। দেখেন এখন এই প্রশ্নগুলা আপনারা যদি, আমি কেন একটু গুছিয়ে পড়তে বলি আর ওই যে টপিকের মধ্যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এইভাবে আমি বলি, সেটা হয়তো আপনারা অনেকেই এখন বুঝতেছেন। যেমন দেখেন এই প্রশ্নটার কথাই যদি আমি বলি, 2 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে ভলিউম 2-এর 117 নম্বর পেজ। এবার দেখেন এইখানে সুন্দর করে এইগুলো আসলে ডিসক্রিপশন করা আছে, তো এখানে এই যে ডিসক্রিপশনগুলো আপনারা যদি পড়েন তাহলে এগুলো আপনাদের কোনো সমস্যা থাকে না। এই যে দেখেন প্রশ্নগুলো একদম খুব মানে একদম স্পেসিফিক জায়গা থেকে, দেখেন কলেরা থেকে প্রশ্ন আসছে, তাই না? তাহলে এইটা হচ্ছে কিসের জন্য, এগুলো খুব দেখেন, হোয়াট ইজ দ্য মেইন কজেস অফ অ্যাকুয়েট ওয়াটারি ডায়রিয়াল অ্যাটাক, এই যে দেখেন কিসের জন্য, ভিব্রিও কলেরা। তো এইরকম ধরনের আপনি যখন কলেরার টপিকটা পড়তেছেন, বিশেষ করে আপনি যখন এই টপিকের মধ্যে যদি চলে আসেন, আপনি যদি হচ্ছে কমিউনিকেবল ডিজিজগুলো, আমি বারবারই বলছিলাম এবং আমি মনে হয় দাগাইও দিছিলাম, এখান থেকে যদি আপনি সিলেক্টেড যে কমিউনিকেবল ডিজিজগুলো আছে এগুলো যদি ধরে ধরে পড়েন, টাইফয়েড ফিভার ইম্পর্টেন্ট, টিউবারক্লোসিস ইম্পর্টেন্ট, ডেঙ্গু ইম্পর্টেন্ট, এগুলো এরকমভাবে এখন ওই বেসিক জায়গাটুকু যদি কোনটা কোন কারণে হয় এটা তো মাস্ট বি রিডেড, তাই না? যে ডায়রিয়া কিসের জন্য হচ্ছে, বা এখানে হচ্ছে টিউবারক্লোসিস কিসের জন্য হচ্ছে, ডেঙ্গু কিসের জন্য হচ্ছে, এটা তো পড়া অবশ্যই মানে অত্যাবশ্যকীয়, মাস্ট বি রিডেড। তাহলে এই জায়গাগুলো যদি আমরা একটু মনে রাখতাম কষ্ট করে হতো। তাহলে সিজেলা হচ্ছে কি, এই যে হচ্ছে ব্লাডি ডায়রিয়ার জন্য হচ্ছে কিন্তু এটা দায়ী, ঠিক আছে? ব্লাডি ডায়রিয়ার জন্য হচ্ছে এটা দায়ী। আর এই যে হচ্ছে এই যে রাইস ওয়াটারি ডায়রিয়ার জন্য হচ্ছে কি, এই যে ভিব্রিও কলেরা, ঠিক আছে? ওই যে ভাতের মাড়ের মতো স্টুল হবে, ঠিক আছে? হ্যাঁ, 2-এর বি দিয়েছেন, ভেরি গুড। এগুলো পড়তে হবে এগুলা। এরপর দেখেন এইবার কিছু কিছু প্রশ্ন থাকে না, এই প্রশ্ন আপনি অটোমেটিক জানেন। তাহলে যেগুলো খুব বেসিক, একবারে খুব নর্মাল কোশ্চেন, এরকম কোশ্চেন তো থাকবেই পরীক্ষায়। যেমন এই একটা আমরা 3টার মধ্যে একটা প্রশ্ন পাইলাম, যেমন দেখেন কি বলছে, ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড, মানে কখন শুরু করা উচিত। এখানে হচ্ছে 6 আওয়ার্স আফটার বার্থ, মানে জন্মের 6 ঘন্টা পরে, নাকি ইমিডিয়েটলি আফটার বার্থ মানে জন্মের পরপরই, নাকি এখানে 12 ঘন্টা পরে, নাকি এখানে 24 ঘন্টা পরে, কখন ব্রেস্ট ফিডিং করাতে হবে। এখন দেখেন জন্মের পরে কখন ব্রেস্ট ফিডিং করানো উচিত, তাহলে এটা কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই আমরা জানি এবং আমরা ক্লাসে বলেন, যেখানে বলেন, যেভাবে বলেন, মোটামুটি আমরা পড়ে ফেলছি এগুলা। তাহলে এইরকম ধরনের প্রশ্ন পরীক্ষাতে থাকে, তাহলে এটার জন্য তো আমার অতিরিক্ত করে এটার জন্য কোনো ধরনের মানে পড়া লাগতেছে না বলেন, বা হচ্ছে এটার জন্য আমার আলাদা করে সময় দেওয়া লাগতেছে না। তাহলে আমি জাস্ট ওই জায়গাগুলোতেই সময় দিব যেখানে আমার গ্যাপ, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলোকে আমাকে অবশ্যই পড়তে হবে। এইরকমভাবে যদি আপনি ফিগার আউট করতে পারেন, একটা
সাজাই ফেলতে পারেন। আমি এইটাই বারবার বলতেছি যে আপনাকে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এটা যদি আপনি আগেই সাজাই ফেলতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা নাই। আমরা যে জিনিসটা হয়ে গেছে, আমরা একসাথে সব খাইতে যাচ্ছি, একসাথে সেই খাবে যার বেসিকে কোনো প্রবলেম নাই বা কমন জিনিসগুলোতে কোনো প্রবলেম নাই, সে অ্যাডভান্স কোশ্চেন প্লাস মোটামুটি সবগুলো পড়ে ফেলার চেষ্টা করা উচিত। বুঝতে পারছেন? এখন ধরেন আমার কথাই যদি আমি বলি, ধরেন আমার মানে এরকম ধরনের কোশ্চেনগুলো আমার সমস্যা নাই, কিন্তু আমার অন্য অন্য প্রশ্নগুলো একটু সমস্যা আছে যেখান থেকে, যেগুলো থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি বলি ওই যে প্রথমে মেটাবলিক বা রেসপিরেটরি অ্যালকোলোসিস বা অ্যাসিডোসিস, তাহলে ওই জায়গাটা যদি ইম্পর্টেন্ট জায়গা, যে এই ধরনের প্রশ্ন আসবে, ওই জায়গাগুলো একটু মার্ক করে পড়তে পারি, এইগুলো যদি একটু সাজাই ফেলতে পারি, তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে আমার বাদবে না। এইটুকু আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 30 থেকে 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ এখানে ইমিডিয়েটলি আফটার বার্থডে হচ্ছে এখানে ব্রেস্ট ফিডিং করাতে হবে, আর যদি সিজারিয়ান সেকশনে থাকে তাহলে উইদিন 4 আওয়ার্স, তাই তো? এটা আমরা একটু আর পাশাপাশি মনে রাখবো আর কি। ওই মানে এগুলো দেখবেন যে আপনি প্রশ্নগুলো দেখেন, এগুলো এই প্রশ্ন এখান থেকে আসতে হবে, মানে বিষয়টা অনেকটা এরকম। কি বলছে দেখেন, হুইচ ড্রাগ ইজ কমনলি ইউজ টু ট্রিট এই যে অ্যানাফাইলেটিক শক। অ্যানাফাইলেটিক শকে এখানে সেভার অ্যালার্জিক রিয়াকশন, তাই না? তাহলে যদি সেভার অ্যালার্জিক রিয়াকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে কোনটা ব্যবহার করব? হাইড্রোকর্টিসন, নাকি এখানে হচ্ছে সেফালোপ্রিন, এরপর হচ্ছে এখানে অ্যাড্রিনালিন, নাকি এখানে এখানে সালবুটামল, কোনটা ব্যবহার করতে হবে? হাইড্রোকর্টিসন ব্যবহার করব, নাকি এখানে হচ্ছে ক্লোরাপ্রেনামিন ইউজ করব, নাকি অ্যাড্রিনালিন, নাকি এখানে সালবুটামল, কোনটা ব্যবহার করব? ক্লোরেপ্রেনামিন কোনটা ব্যবহার করতে হবে? এখন দেখেন এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। হ্যাঁ, তানহা 3-এর উত্তর দিচ্ছেন অনেকেই। সামিয়া খন্দকার, এখন অনেকেই এই যে হাইড্রোকর্টিসন এবং অ্যাড্রিনালিনের মধ্যে অনেকেই কিন্তু হচ্ছে মানে কনফিউজ হয়ে যান। এটা একটু একটা করে ধীরে ধীরে, আর এটা হচ্ছে অ্যাড্রিনালিনটা তাৎক্ষণিক হচ্ছে এখানে অ্যাকশনটা ঘটায়, যার কারণে এখানে অ্যানাফাইলেটিক শকের যে যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু তাৎক্ষণিক এখানে সমাধান হয়ে যাবে, তাই না? এটা তাৎক্ষণিক কাজ করে। তো এখানে ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে এবং তাৎক্ষণিক হিসেবে ফার্স্ট ট্রিট হিসেবে এখানে ব্যবহার করতে হবে হচ্ছে অ্যাড্রিনালিন। তো মানে এখান থেকে এটা কমন কয়েকটা জায়গা, যেমন হচ্ছে ওই যে আমি এটা আরেকটু দেখাচ্ছি এখান থেকে আপনাদের, মানে এখান থেকে কোন জায়গাগুলো পড়তে হবে। ভলিউম 2-27 পেজের মধ্যে হাইপার সেন্সিটিভিটি গুলো যে জায়গাগুলো আছে এখানে, এই যে দেখেন, এই যে অ্যানাফাইলেটিক শক ইজ ট্রিটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ, হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাড্রেনালিন। এখন এই জায়গাগুলো আমরা যদি একটু মানে এখানে এক্সপ্লেনেশন সহ প্রথম থেকে একটু এই জায়গাটা পড়ে ফেলি, তাহলে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আর সমস্যা হবে না। এবং এখানে হাইপার সেন্সিটিভিটি শুধু না, এখানে আরো বেশ কিছু ওই শখের মধ্যেও কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো একসাথে পেয়ে যাবেন আপনারা। এখানে যদি এগুলো একসাথে পান তাহলে দেখবেন যে এই জায়গাগুলোতে আর সমস্যা হচ্ছে না, এরকম কয়েকটা সিলেক্টেড কোশ্চেন। ঠিক আছে, এখানে আমি মানে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব লাইভে না, মানে পেইড বেজে, যে আসলে কাদের জন্য কোনগুলা কিভাবে পড়বেন, কোন টপিকের কোনগুলা পড়বেন, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এটা উত্তর হচ্ছে কি সি। অনেকে এ উত্তর দিচ্ছেন, দেখছেন এই জায়গাতেও এখনো রায়হান চৌধুরী লিদারুল দিয়েছেন সি। 5 নম্বর কোশ্চেন দেখেন, এই প্রশ্নটাও একটা কমন কোশ্চেনের মধ্যে। তার মানে দেখেন 5 নম্বরের কোশ্চেন আছে, মানে 6টা কোশ্চেনের মধ্যে 2টা প্রশ্ন এমন আছে যা আপনি জানেন। যেমন দেখেন, অ্যাকর্ডিং টু এখানে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অফ WHO অনুযায়ী এখানে হচ্ছে ইউট্রোটনিক যে মেডিকেশন, হ্যাঁ, অক্সিটোসিন বলেন বা মেথারজিন বলেন, শুড বি অ্যাডমিনিস্ট্রেটেড। এখানে হচ্ছে এখানে এটা অ্যাডমিনিস্ট্রেট করা উচিত কখন? ইমিডিয়েটলি বিফোর ডেলিভারি, হ্যাঁ, মানে ডেলিভারির মানে কিছু আগে, তাৎক্ষণিক আগে, নাকি উইদিন 1 মিনিট অফ ডেলিভারি, মানে ডেলিভারির 1 মিনিটের মধ্যে, নাকি এখানে 5 মিনিটের মধ্যে, নাকি 1 ঘন্টার মধ্যে। তাহলে এখানে বিষয় দেখেন, এই প্রশ্নটাও আপনি কোনো না কোনো ভাবে বলেন বা যেভাবে বলেন এই প্রশ্ন আপনি জানেন, এই প্রশ্নের জন্য আপনার আলাদা করে সময় লাগছে না। তার মানে 6টা প্রশ্নের মধ্যে আমি একটা কমন জিনিস যেটা বলতে চাচ্ছি, দেখেন প্রশ্ন পড়লাম 6টার মধ্যে 3 ধরনের প্রশ্ন আমরা পাইছি। এক নম্বর 2টা প্রশ্ন পাইছি হচ্ছে যেটা আমরা জানি, যেটা আমরা একদমই জানি যে ব্রেস্ট ফিডিং কখন করাতে হবে, অক্সিটোসিন বা এখানে মেথারজিন অর্থাৎ ইউট্রোটনিক যে মেডিকেশন আছে এটা কখন দিতে হবে। ঠিক আছে, এই 2টা নিয়ে আমাদের সমস্যা নেই। 2টা প্রশ্ন পাইলাম যেটা একটু যদি আপনি পড়তেন, হ্যাঁ, 2টা দেখেন একদম কমন। যেমন ওই যে কলেরার একটা কোশ্চেন আসছে আপনার, মানে 5টার মধ্যে বলতেছি, যদি 6 নম্বরে যাইতাম তাহলে হ্যালোসিনেশন আসতো। তো হ্যালোসিনেশনের প্রশ্ন কিন্তু ওটাও আমরা পড়তে মানে জানা টপিক। এখন ওই যে কলেরা বলেন, হ্যাঁ, আর এখানে হচ্ছে হ্যালোসিনেশন, 6টার মধ্যে এই 2টা দেখবেন যে আপনি মোটামুটি মিডিয়াম টাইপের কোশ্চেন, আর এই 2টা হচ্ছে ইজি টাইপের কোশ্চেন। আর 2টা যেটা অ্যালকোলোসিস আপনার পড়া উচিত ছিল,
আর আরেকটা হচ্ছে আপনার ওই যে একটা হচ্ছে আপনার ড্রাগের যেটা ছিল অ্যানাফিলাক্টিক শকের জন্য কোন ড্রাগ, এটা আপনাকে পড়তেই হবে। তাহলে 3 ধরনের প্রশ্ন পাইছেন না? প্রশ্ন ঠিক এই 3 ক্যাটাগরিতে হয়। আমি বারবার এই জিনিসটা আমি আপনাদেরকে বলছিলাম, প্রশ্নের 3 ক্যাটাগরির হয়। তাহলে আপনাকে বুঝতে হবে এই 3 ক্যাটাগরি প্রশ্ন আগে আপনি ভাগ করে ফেলেন। দেখেন শুধু হজবরল পড়ার পরীক্ষা দিয়ে খুব একটা মানে এখান থেকে অ্যাচিভমেন্ট করা কষ্টকর। এখন আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনি এই পড়াগুলো 3টা ক্যাটাগরি করেন। শুধু পড়েন না এই পড়াচ্ছে, এই ক্লাস নিচ্ছে, এই পড়াচ্ছে, এই পরীক্ষা নিচ্ছে, ধুমছে, এইসব বাদ দেন। দিয়ে আগে নিজের সমস্যাটা বোঝেন। আমি এই জিনিসটাই মোটে বুঝাইতে পারি না। আগে আমার সমস্যাই যদি আমি না বুঝি পড়বো কি? হ্যাঁ, তাহলে এটা আমরা প্রত্যেকেই জানি যে হচ্ছে উইদিন 1 মিনিট অফ ডেলিভারি, তাই না? 10 ইউনিট দিতে হবে, এটাও আমরা জানি কত ইউনিট দিতে হবে, কখন দিতে হবে, এগুলো আমাদের একদম মুখস্থ, তাই তো। আর 0.2 হচ্ছে মেথারজিন দিলে ইউনিট। এখন এই একটা গেল, তাহলে একটা প্রশ্ন। কিন্তু এবার দেখেন এর পরের প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে হ্যালোসিনেশন। হ্যাঁ, হ্যালোসিনেশন বলতে আমরা কি বুঝি? এখানে ফলস বিলিভ, নাকি এখানে মেমোরি লস, নাকি পার্সোনালিটি চেঞ্জ, নাকি পারসেপশন উইদাউট স্টিমুলাস? তাহলে এটা কিন্তু দেখেন, এটা কিন্তু এই প্রশ্নটাও যারা একটু পড়ালেখা করছে হালকা পাতলা তারা এই প্রশ্নগুলোর অ্যান্সার জানি। যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করে থাকি তারাও এই প্রশ্নের অ্যান্সার জানি। তাহলে প্রশ্ন কিন্তু আমি 3 ভাবে দেখে 6টার মধ্যে 3 ক্যাটাগরির কোশ্চেন পাইছেন আপনি কিন্তু, বুঝতে পারছেন? এখন আপনি ওই শুধু পরীক্ষা শুধু পড়ার পিছিয়ে ছুটেন না, এই বাদ দেন। দিয়ে আগে বোঝেন যে আমি এই প্রশ্নগুলো পারি, এই প্রশ্নগুলো আমার কনফিউশন হয়, আর এই প্রশ্নগুলো পারি না, এগুলো পড়তে হবে। এই 3টা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে। এখন এইটা পড়ারও একটা সিস্টেম আছে। আমি বারবারই বলছি যে এইবারের ব্যাচটা সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে, তার কারণ আমরা স্টুডেন্ট ক্যাটাগরাইজ করে ফেলবো যে এইখানে টোটালি ভাগ, কারণ সবার সমস্যা এক না, সব স্টুডেন্ট সমান না। আবার এমন স্টুডেন্ট তার এসব প্রশ্ন কোনোটাই বাদতেছে না, সে ভালো স্টুডেন্ট ভালোভাবে পড়ছে, কিন্তু সবাই তো আর আমরা সমান না। এই জায়গাগুলো যদি ভাগ করা যায়, এই জায়গাগুলো যদি ক্যাটাগরাইজ করে আগানো যায়, তাহলে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আমরা আশা করি ইনশাল্লাহ। বুঝতে পারছেন? আমি শুধু এইটুকুই ধরাই দিতে যাচ্ছি আমি আজকের ক্লাসে আপনাদের। আহামরি কোশ্চেন সলিউশন সবাই দিয়ে দিছে, ক্লাসও আপনারা ধুমসে ক্লাস পাবেন, এসব নিয়েও কোনো সমস্যা না। টার্গেট আমাদের যে সমস্যা কোন জায়গায়, সমাধান কিভাবে করা যায় এই জায়গাগুলোতে, ঠিক আছে? তাহলে হ্যালোসিনেশনটা কি করে? এখানে কোনো ধরনের এই যে স্টিমুলেশন, কোনো ধরনের উদ্দীপনা ছাড়াই হচ্ছে পারসেপশনটা হয়ে থাকে, তাই না? প্রত্যেকে আমরা জানি প্রশ্নগুলো। আচ্ছা, ডিলিউশন কোনটাকে আমরা, এটাও আমরা জানি ফলস বিলিভের ক্ষেত্রে। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনে আসেন। এ পোস্ট অপারেটিভ পেশেন্ট হ্যাজ, এইবার এই জায়গাতে আসেন, মজার একটা বিষয় দেখেন কি কি হচ্ছে। দেখেন পোস্ট অপারেটিভ পেশেন্টের ভমিটিং হচ্ছে, ডিক্রিজ ইউরিন আউটপুট কমে গেছে, ভমিটিং হচ্ছে, ভালোভাবে বুঝেন, ড্রাই মিউকাস মেম্বারের, হ্যাঁ মিউকাস মেম্বারেন শুকাই গেছে, অ্যান্ড লো ব্লাড প্রেশার লো হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই বলেন এই সবগুলো কিসের সাইন? শুধু এইটুকুই বলেন যে সবগুলো কিসের সাইন। আমি এখান থেকে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, সবগুলো কিসের সাইন দেখেন। দেখেন এই সবগুলো কিসের সাইন? করতেছে না, এগুলো সব হচ্ছে কি হাইপোভলিমিয়ার সাইন, তাই না? এটা তো আমরা প্রত্যেকেই জানি। এখন দেখেন এখানে এবার এই জায়গাতে একসাথে কিন্তু এগুলো সবগুলো মেটাবলিক অ্যালকোলিসিসের মধ্যে ছিল না, এখানে ইউরিন আউটপুট হবে, এইগুলো কিন্তু ওটার মধ্যে ছিল না, তাহলে একটা বাদ যাচ্ছে, তাই না? এরপর দেখেন এই যে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ক্ষেত্রে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সবগুলো সাইন একসাথে এখানে থাকবে না। আবার ফ্লুইড এখানে ভলিউম এক্সেস বেশি হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। এটাও কিন্তু না। তাইলে এইখানে দেখেন যেটা আমাদের হচ্ছে ফ্লুইড ভলিউম ডিফিসিয়েট, তাই না, বা হচ্ছে হাইপোভলিমিয়া। এখন দেখেন এইটা যদি আমি একটু আপনাদের এটাও দেখাচ্ছি যে কোন জায়গা থেকে এটা আমরা পড়লে কিভাবে আসতে পারতো। প্রশ্ন তো কমন সবগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখেন এখানে যে জিনিসটা হয় যে এই ইয়েটা পড়া মানে একদম ফরজ। এই জায়গাগুলো দেখেন, এই যে এক্সেসিভ ভমিটিং অ্যান্ড হেমোরেজ লিড টু কি ঘটাইতে পারে? হাইপোভলিমিয়া। এখন হাইপোভলিমিয়া বা ফ্লুইড ভলিউম ডিফিসিয়েট অথবা এই যে নেগেটিভ ফ্লুইড ব্যালেন্স, যে কারণগুলো কোন কোন ক্ষেত্রে হয় বা কি কি ঘটায়, ইট মে বি কজ ভমিটিং, ডায়রিয়া, ফিভার, সোয়েটিং, বার্ন, হেমোরেজ, পলিউরিয়া, এই সবগুলো ঘটাই থাকে।
তাহলে এখানে সবগুলো সাইন কোনটার সাথে সম্পৃক্ত এবং কিভাবে, এই কয়েকটা প্রশ্ন যদি একটু আমরা বুঝে বুঝে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ এগুলো নিয়ে আমাদের আর সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এটার উত্তরটা হবে কি, এটা হচ্ছে হাইপোভলিমিয়া বা হচ্ছে ফ্লুইড ভলিউম ডিফিসিয়েট। ঠিক আছে, ইউরিন এখানে আউটপুট কমে যাবে, পলিউরিয়া হবে, এরপর হচ্ছে আপনার এই যে ড্রাই মিউকাস মেম্বারেন হবে, ভুমিটিং এর ক্ষেত্রে হতে পারে, ইউরিন আউটপুট কমে যাবে, তাই না, লো ব্লাড প্রেশার হবে। তাহলে এগুলো দেখেন অনেকেই কিন্তু সবাই বি দিচ্ছেন, বি না, হ্যাঁ, ফ্লুইড এখানে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ক্ষেত্রে হয়, কিন্তু সবগুলো একসাথে না হতে পারে। হাইপোভলিমিয়া হইলেই, ফ্লুইড ভলিউম ডিফিসিয়েট হইলেই এগুলো কিন্তু সব একসাথে সাইনগুলো দেখা দিবে। সি দিয়েছেন, হ্যাঁ, সিবি অনেকে কনফিউশনে পড়ে গেছেন। এই প্রশ্নগুলো আবার অনেকেই হচ্ছে ওই যে মানে এই জন্য বলতেছি যে এক্সাক্ট জায়গাগুলো যদি ধরে ধরে না পড়া যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে সমস্যাটা আমাদের তৈরি হবে সেটা হচ্ছে মানে কনফিউশনটা তৈরি হবে দুইটা অপশনের মধ্যে, ঠিক এরকম। আবার দেখেন আপনি ফ্লুইড, এই যে দেখেন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে কেন এই জায়গাতে আপনার কনফিউশন লাগবে না, তার কারণ হচ্ছে মানে এখানে দুইটা জিনিস আর কি। এখানে দেখেন এই যে হচ্ছে ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্সের মধ্যে এই যে টপিকটা আছে না, এই যে ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্সের মধ্যে যদি আপনি আসেন 77 পেজ, দেখেন কেন কনফিউশন লাগবে না সেটা আমি একটু ক্লিয়ার করি। দেন এখানে 77 পেজে যদি আপনি আসেন তাহলে এই জিনিসগুলো নিয়ে যখন পড়তেছেন তখন ওই দুইটার মধ্যে আর কনফিউশনটা আপনার তৈরি হচ্ছে না। হ্যাঁ, এই যে দেখেন এখানে সবগুলা, এখানে কোনটা হইলে কোন সাইন সিমটমগুলো এরকম সব যখন এখানে ডিটেইলস দেওয়া, হ্যাঁ, এই যে এখানে কোন কোন ক্ষেত্রে মানে কোন হচ্ছে সলিউশনগুলো ইউজ করবেন বা কোন সাইন সিমটমগুলো দেখা দিবে, সব যখন আপনি এইখানে পড়বেন তখন কিন্তু এইখানের যে হচ্ছে সাইন সিমটমগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তখন আর ওই জায়গাতে আপনার সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে 8 নম্বর কোশ্চেন, লেভেল অফ অক্সিজেন স্যাচুরেশন ক্যান বি মেজার্ড বাই। আচ্ছা, অক্সিজেন স্যাচুরেশনের যে লেভেলটা এটা আমরা কিভাবে মেজার করি? হ্যাঁ, পালস অক্সিমিটার দিয়ে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে, নাকি এখানে হচ্ছে ট্রানসাকশনাস অক্সিজেন মনিটরিং করে, নাকি এখানে হচ্ছে ল্যাবরেটরি কো অক্সিমিটার দিয়ে, কিভাবে আমরা এটা মেজার করবো অক্সিজেন স্যাচুরেশনটা? এটার উপরে একটা ক্লাস দেওয়া আছে আমাদের, ফ্রি ক্লাস একটা দেওয়া আছে, ফ্লুইড ব্যালেন্স ইমব্যালেন্স নিয়ে একটা ক্লাস মেবি দেওয়া আছে ইউটিউবে। এটার একটু অ্যান্সার করে ফেলেন প্রত্যেকে। এইটার পালস অক্সিমিটারের এইটা একটু আমাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস বা এখানে ট্রান্সকিউটেনাস অক্সিজেন মনিটরিং, ল্যাবরেটরি কোঅক্সিমিটার, এইখানে আমরা প্রত্যেকে হয়তো এই জিনিসটা আমরা দেখেছি এবং এটা মনে হয় প্রত্যেকে আমরা জানি যে এখানে কি কি হয়। দেখেন এই যে হচ্ছে SpO2 এবং হচ্ছে এখানে PrBPM। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে দেখেন এই যে হচ্ছে পালস অক্সিমিটার দিয়ে কিন্তু এখানে হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটা মেজার করা হয়ে থাকে এবং কত থেকে 95 থেকে, এইটা আমরা একটু একসাথে মনে রাখবো যে নর্মালটা কত, 100% পর্যন্ত পার্সেন্টেজটা, এটাও কিন্তু অনেক সময় আসে পরীক্ষাতে। হ্যাঁ, আচ্ছা, ওইভাবে এক্সাক্ট কোনো নাই যে টপিকের ভিত্তিক, আমরা প্রশ্ন বেশ প্রশ্ন দেওয়া আছে ওইভাবে সলিউশন। ফ্রি ক্লাসে আসলে অতটা টপিক ধরে দেওয়া হয় না, ফ্রি ক্লাসে টপিক ধরে দেওয়া হবেও না, এটাও ক্লিয়ার। টপিক ধরে শুধু পেইড বেজে যে একটা একটা টপিক ধরে শেষ করবো আমরা, ওই টপিকগুলো বেসিক কোশ্চেন, অ্যাডভান্স কোশ্চেন, মানে সব কিছু ওভারঅল মানে কীভাবে পড়তে হবে। এবং এবারের পড়ার ক্ষেত্রে আরও ভিন্নতা আসবে, অনেক ভিন্নতা আসবে। 23 তারিখ থেকে ওইটা যেটা ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ। এরপরে কি বলছে দেখেন, ডাটা কালেক্টেড ইন নিউমেরিক্যাল, এই যে দেখেন নিউমেরিক্যাল ফর্মে, হ্যাঁ, নিউমেরিক্যাল ফর্মে অর্থাৎ ওই যে সংখ্যা অনুযায়ী কোনগুলাকে হচ্ছে এখানে কালেক্টেড করা হয়। দেখেন এখানে বলছে হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, এখানে হচ্ছে এই যে আরেকটা বলছে ন্যারেটিভ ডাটা, আরেকটা হচ্ছে কোয়ান্টিটিভ ডাটা, আরেকটা হচ্ছে অবজারভেশনাল ডাটা। এখন এইটাও একটা মানে রিপিটেড কোশ্চেন, ডাটা কালেকশন নিউমেরিক্যাল ফর্মে কোনটা গঠন করা হয়ে থাকে। হ্যাঁ, কোয়ালিটেটিভ কোনগুলা, যেগুলো হচ্ছে যে ডিসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক, তাই না, বর্ণনামূলক যেগুলা, যেমন হচ্ছে আমরা বলি যে পেইন হচ্ছে, ইডেমা হচ্ছে, এইগুলা যেগুলো আমরা হচ্ছে বর্ণনামূলকভাবে বলছি। ন্যারেটিভ কোনগুলা, যেগুলো হচ্ছে ওই যে লিখিত বর্ণনা, লিখিতমূলক, তাই না। আর এই যে হচ্ছে কোয়ান্টিটিভ কোনগুলা, এই যে সংখ্যা আকারে, যেমন আমরা যদি বলি যে হাইট হচ্ছে 155 সেন্টিমিটার, এভাবে বলতেছি, ওয়েট বলতেছি আমরা 15 কেজি, ঠিক আছে, এই যে নাম্বারিং আকারে, এগুলো হচ্ছে তাহলে কি কোয়ান্টিটিভ আকারে। আর অবজারভেশনাল ডাটার মধ্যে আসতে যেগুলো হচ্ছে যে পর্যবেক্ষণমূলক ডাটা যেগুলো।
তাহলে সি, মানে যারা হচ্ছে ওই যে প্রিভিয়াস কোশ্চেন বা রিপিটেড কোশ্চেন যেগুলো আসে সেগুলোর মধ্যে থেকে এই ধরনের কোশ্চেনগুলো আবার আসে। মানে প্রশ্নের একটা ভাগ ভাগ বুঝতে হবে আপনাকে, যে আমি একটা জিনিস বোঝানো মানে মেইন ফোকাস করছি, আপনারা হয়তো আজকে ধরতে পারছেন প্রত্যেকটা জিনিসের এক একটা জিনিসের উপরে ফোকাস আছে। যেমন আজকে 10টা প্রশ্নের মধ্যে দেখেন, বাই ইউজিং এ পালস অক্সিমিটার হুইচ কন্ডিশন ইজ ডায়াগনোসড। হ্যাঁ, পালস অক্সিমিটারের মাধ্যমে কোন জিনিসটা এখান থেকে আমরা ডায়াগনোস করতে পারি, রেসপিরেটরি ডিস্ট্রেস, নিউমোনিয়া, শক নাকি হাইপোক্সিয়া। তাহলে এখান থেকে হয়তো আপনার একটা কমন জিনিস আজকে ধরতে পারছেন। যেমন 10টার মধ্যে আপনি 10টা প্রশ্নকে ভাগ করেন, করলে একটা জিনিস আপনি খুব সহজে ধরতে পারবেন। 10টা প্রশ্নের মধ্যে যদি আপনি তিনটা তিনটা করেও ভাগ করেন, তাহলে আপনি দেখবেন যে 3টা প্রশ্ন একদম ইজি কোশ্চেন। হুম, 3টা প্রশ্ন আসছে একদম মিড লেভেলের কোশ্চেন, 3টা ধরেন আপনাকে পড়তে হবে, টপিক সম্পর্কে না জানলে পারবেন না, বা আমি হার্ড লেভেলে ধরলাম। তাহলে এই 3 ক্যাটাগরিরই কোশ্চেন। এখন যেটা আপনি পারেন এটা নিয়ে আপনার সময় নষ্ট না করলে হচ্ছে এগুলো বারবার পড়তে হচ্ছে না। এখন আমরা যে কাজটা করি কি বলেন তো, এই 3টা প্রশ্নেই বেশি পড়ি। বিশ্বাস করেন আর না করেন, যে 3টা বেশি পারি ওই 3টাই আমরা বেশি পড়ি, অথচ ওটা না পড়লেও আমি পারতাম। যে কয়টা আমার কনফিউশন ওই কয়টা আমরা কম পড়ি, খুবই কম পড়ি। আর যে কয়টা একদম হার্ড বা যেগুলো অবশ্যই পড়া উচিত ছিল সেগুলো পড়িই না। বলেন এইটা কি না, মানে সত্য ঘটনা এটা কি না। পড়েন, ধুমাই পড়েন, যেটা ইচ্ছে সেটাই পড়েন, যেভাবে ইচ্ছে সেভাবে পড়েন, যেখানে ইচ্ছে সেভাবে পড়েন, যে বই সব ঠিক আছে, আমি ওসব নিয়ে কোনো আলোচনা না। আলোচনা হচ্ছে যে আমরা ধরাটা খাচ্ছি কোন জায়গায়, পড়তেছি কিভাবে। এইবার দিচ্ছি পরীক্ষা, এইবারে কিছুই না পড়ে দিচ্ছি পরীক্ষা, যে কয়টা সহজ, যারা সহজ প্রশ্ন করতেছে আমরা তাদের বাহবা দিচ্ছি, ওয়াও এদের এখানে পরীক্ষা দিয়ে আমি খুব ভালো করি, খুব হচ্ছে। যেখানে হার্ড পরীক্ষা হচ্ছে, মানে একটু কোশ্চেনগুলো ডিপ করে করা হচ্ছে, সেখান থেকে আর পরীক্ষা তো দেই না, আরো নিজে তখন ভেঙে পড়তেছি যে এই প্রশ্ন আমি পারতেছি না, আমার কি হবে, অথচ আমি পড়তেছি না, না পড়েই পরীক্ষা বাদ দেন। ওই না পড়ে পরীক্ষা দেওয়ার অভ্যাস বাদ দেন। পড়েন, নির্দিষ্ট একটা একটা ধরে পড়েন। ফর এক্সাম্পল কলেরাটা পড়েন, কলেরাটার উপরে আপনি শুধু পরীক্ষা দেন, দিয়ে দেখেন যে আমি পড়ছি আর সেটাই পারতেছি কিনা। এইভাবে পড়েন। আর প্রথমে একটা কথা বলছি, 2 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কতজন আমরা অ্যাক্টিভলি আমরা একদম 1 ঘন্টা বা 2 ঘন্টা আমরা পড়ি মনোযোগ সহকারে, এই জিনিসটা আপনি নিজেরে যাচাই করেন। তাহলে এখানে কি আমরা হচ্ছে ওই যে মানে টিস্যু লেভেলের, বডি টিস্যু লেভেলে হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটা কি পরিমাণ আছে, কমতেছে কিনা, সেটা কিন্তু পালস অক্সিমিটারের মাধ্যমে এই অবস্থাটা হচ্ছে অবজার্ভ করা, ডায়াগনোস করা হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে হাইপোক্সিয়া দিয়ে উত্তর দিয়েছেন সবাই মোটামুটি। আচ্ছা, আমরা ওই টোটাল একটা আমাদের লাইসেন্স এবং এখানে হচ্ছে নার্সিং টেকনিক্যাল বলতেছি তার কারণ এবারের ব্যাচটা একটু বলছি আগেই, সব থেকে বেশি ক্লাস লম্বা সময়ের, এখানে হচ্ছে বেশি পরীক্ষা, মান্থলি মডেল টেস্ট, এইগুলা সব থাকতেছে এইটাতে। এই জন্য কিন্তু এই টোটাল আমাদের বই সহ কোর্স রানিং 30 তারিখ থেকে আবার ক্লাস শুরু হচ্ছে, মাত্র 5টা ক্লাস হয়েছে, কেননা তাদের পরীক্ষা হয়ে গেছিলো, এখন সবার লাইসেন্সও শেষ, সবাই একসাথে প্রিপারেশন নিচ্ছে। এখানে হচ্ছে 30 তারিখ থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, 30 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, এই 2 দিন পরে আজকে এই ব্যাচের রুটিনটা আমরা প্রোভাইড করব। একই সাথে এখানে হচ্ছে 5টা ক্লাস হয়েছে, তো আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে 1 মাস পর্যন্ত রেকর্ড থাকে। ঠিক আছে, 1 মাস পরে ডিলিট হয়ে যায়। তো আমাদের 5টা ক্লাস হয়েছিল, 3টা ক্লাস এখনো রেকর্ড আছে, 2টা নাই। যারা যারা ভর্তি হতে যাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে এই ব্যাচের একদম প্রথম থেকে ভালোভাবে শেষ করে নিতে পারেন। যাদের সব কিছু ক্লিয়ার আছে, ভালো পারেন, প্রয়োজন নেই, পড়ালেখারই প্রয়োজন নেই, এমনি পাস করবেন। যাদের প্রয়োজন, যাদের বেসিক টু অ্যাডভান্স প্রয়োজন এবং যাদের এই জায়গাগুলো সমস্যা, এবং কোন জায়গা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন জায়গাটা আপনাকে ধরতে হবে, ওই যে স্টুডেন্ট ক্যাটাগরাইজ আকারে যেটা বলছি, এই ব্যাচের মধ্যে আমরা ওইটা করে ফেলবো আগামী 30 তারিখ থেকে ইনশাল্লাহ। তো এই জায়গা আপনারা দেখতে পারেন। যাই হোক, এরপর হচ্ছে 11 নম্বর, দেখেন কি বলছে, ভ্যাজানাল এক্সামিনেশন ইন কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য কেস অফ, কোন ক্ষেত্রে ভ্যাজানাল এক্সামিনেশন কন্ট্রাইন্ডিকেটেড বলেন তো? ইন্ট্রাইউটেরিন ডেথের ক্ষেত্রে, নাকি প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে, নাকি ম্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে, নাকি প্রলং লেবারের ক্ষেত্রে? একটু করেন। এবং যখন আপনারা এটা পড়ছেন দেখেন, প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে ওই যে প্লাসেন্টাটা সার্ভিসের মুখটা একদম আটকে ফেলে, তাই না? এখানে হচ্ছে প্যারাইটাল, মানে এখানে আবার 4টা টাইপ আছে না? তো এখানে এই যে প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে যদি কমপ্লিট হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এক্সামিনেশন করতে গেলে কিন্তু প্লাসেন্টা ট্রেয়ার হতে পারে, ব্লিডিং হতে পারে, সেভার ব্লিডিং, অনেক সমস্যা হতে পারে। এই জন্য কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। এগুলো খুব সুন্দর করে আপনাদের বইয়ে খুব সুন্দর করে সাজানো আছে, যখন পড়াইছে ম্যাম এগুলো খুব একদম দেখিয়ে উনি, যেমন উনি খুব ভালোভাবে কিন্তু এইগুলো হচ্ছে খুব ভালোভাবে উনি এগুলো দেখাইছেন। ঠিক আছে, যে এখানে এই জায়গাটা কিভাবে এখানে হয়, এখানে ফিটাসটা কিভাবে থাকে। তো এইগুলো যখন আপনি এইভাবে পড়বেন, এগুলো খুব একটা সমস্যা হবে না, প্রশ্নগুলো আবার রিপিটও হয়, বারবারই রিপিট হয়, এগুলো একটু বুঝে পড়লে ইনশাল্লাহ সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ, বি উত্তর দিয়েছেন। এবং কিছু কিছু প্রশ্ন কমন যেগুলো আপনাদের বললাম না, ওই যে আপনি মানে 50টা প্রশ্নের মধ্যে 3টা ভাগে ভাগ করে ফেলেন,
3 15 45, যেমন 15টার মতো আপনি মোটামুটি জানেন, 15টার মধ্যে কনফিউশন, আর 15টা আপনি জানেন না। তো এই ক্যাটাগরি করে আপনি পড়েন, যেখানে পড়েন যেভাবে পড়েন ভাই এইভাবেই পড়েন। 12 নম্বর কি বলছে, উইচ ইসিজি চেঞ্জেস ইজ মোস্ট এই যে দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ এখানে মায়োকার্ডাল ইনফেকশন ইন দ্য অ্যাকুয়েট ফেজ। অ্যাকুয়েট ফেজে মায়োকার্ডাল ইনফেকশনের ক্ষেত্রে এখানে ইসিজি কোন চেঞ্জেসটা আসে, ঠিক আছে? এসটি সেগমেন্ট ডিপ্রেশন হয়, এসটি সেগমেন্ট এভালুয়েশন হয়, নাকি টি ওয়েভ ইনভার্সন হয়, নাকি এখানে প্রলং পিআর ইন্টারভাল হয়। এটাও বইয়ে একটা আপনাদের সুন্দর করে সলভ করে দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে। এক জায়গায় একটা দেখবেন যে বক্স করে দেওয়া আছে যে কোনটা কোন ইসিজি চেঞ্জেসের ক্ষেত্রে কোন জিনিসটা হয়, ঠিক আছে? 12 নম্বরের অ্যান্সার করেছেন মানহা, বি দিয়েছেন। প্রত্যেকে একটু এগুলোর অ্যান্সার করেন, যারা পরীক্ষা দিবেন আগামীতে তারা একটু অন্তত অ্যান্সার করার চেষ্টা করেন, আর প্রত্যেকে একটু এগুলো পড়েন। টি ওয়েভ ইনভার্সন হতে পারে, তারপরে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হতে পারে, কিন্তু এটা হচ্ছে ইস্কিমিয়ার ক্ষেত্রে হয়, তাই না? আর এসটি ডিপ্রেশন হচ্ছে অ্যানজাইনার ক্ষেত্রে হয়ে থাকে, তাই তো? আর এসটি সেগমেন্ট এভালুয়েশন হয় হচ্ছে মায়োকার্ডিয়াল অ্যাকুয়েট মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, খুব কমন। আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে বি। হ্যাঁ, 13 নম্বরে আসেন, উইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট কমন ইনফেকশন। এই আরেকটা দেখেন একবারে কমন কোশ্চেন, অনেকবার রিপিটও হয়েছে এবং প্রশ্নটা বারবার পরীক্ষাতে আসছেও। হ্যাঁ, কয়েকবার পরীক্ষাতে আসছে প্রশ্নটা, যে কোনটা হচ্ছে একবারে মোস্ট কমন ইনফেকশন, মানে হসপিটাল অ্যাকোয়ার্ডের ক্ষেত্রেও বলতে পারেন, বা খুব কমন একটা কমন কিছু কিছু ক্ষেত্রে। আমি এই প্রশ্নটা যখন একবার পড়াইছিলাম তখন বলছিলাম যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা যদি অপশনে না থাকে তাহলে কি হইতে পারতো বলেন তো? উত্তরটা ফর এক্সাম্পল ধরেন এখানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা অপশনে নাই, তাহলে উত্তরটা কি হইতে পারতো? মানে এই প্রশ্নটা আসলে অপশনে এটা থাকে থাকে তারপরেও যদি প্রশ্ন একটু বেশি ঘুরায় বা না থাকতো এই অপশনটা, তাহলে কোনটা হতো উত্তর বলেন তো দেখি? 13 রে। হ্যাঁ, 13 রে। আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এইটার কারণগুলো কি কিছু কিছু প্রশ্ন দেখাচ্ছে, আপনারা সব তো পেজ নাম্বার সহ দেওয়া আছে। এইটা হচ্ছে ভলিউম 1-এ 331 পেজ, মানে 331। একটা জিনিস একটু দেখাচ্ছি, এই যে নজোকোমিয়াল ইনফেকশন ব্যাকটেরিওলজির মধ্যে যখন আপনারা পড়বেন না, এইখান থেকে দেখেন এই প্রশ্নটা অনেক সময় বলছিলাম যে এই প্রশ্নটা তখন ঘুরাইও আসতে পারে। এই যে দেখেন এখানে হচ্ছে অ্যাকর্ডিং টু সিডিসি, এখানে এই যে 2014 অনুযায়ী ওনাদের মোস্ট কমন এইচএআই, হ্যাঁ, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন ইনক্লুডের মধ্যে কিন্তু এই যে দেখেন নিউমোনিয়া কিন্তু 21.8%, সার্জিক্যাল সাইট ইনফেকশন কিন্তু 21.8%, মানে কাছাকাছি। হ্যাঁ, তাহলে দেখেন এগুলো কিন্তু খুব ভাইটাল, এগুলো আপনি যখন পড়বেন তখন এগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে পড়তে হবে। দেখেন এইভাবে যদি আপনি এই যে পার্সেন্টেজ অনুযায়ী বা যেগুলো থেকে কমন, হ্যাঁ, আরো কি কি আছে দেখেন, ড্রাগ রেসিস্ট্যান্স, এগুলো খুব ডিটেইল এখানে এরকম ভাবে যদি আপনি পড়েন তাহলে এই প্রশ্নগুলো কমন পাবেন, ঠিক আছে? আর যদি একবারে কমন বলে প্রশ্নটা আসলে মোটামুটি এইভাবে আসে, ইউটিআই একবারে মোস্ট কমন, এটা হচ্ছে আপনি কমিউনিটিতে বলেন অথবা হসপিটালে বলেন। হ্যাঁ, কমিউনিটি অথবা হসপিটালে এটা হচ্ছে একবারে খুব বেশি কমন। ওকে, হ্যাঁ, সি হতে পারত, দুইটা পার্সেন্টেজ একই, নিউমোনিয়া তারপরে সার্জিক্যাল সাইট ইনফেকশন এখানে 21.8%, ঠিক আছে? আচ্ছা, 14 নম্বর কোশ্চেন আসেন, এ বেবি ইজ বর্ন অ্যান্ড নট ব্রিথিং। তাহলে দেখেন এখানে জন্মানোর পরে শ্বাস নিচ্ছে না, প্রথম আমাদের যে কাজটা করতে হয় ক্লিয়ার এয়ারেন্স রেসাসিটেশন, ওই যে নিওনেটাল রেসাসিটেশনের একটা টপিক আছে না আপনাদের পেডিয়াট্রিকের মধ্যে, দেখেন ভলিউম 2 এর মধ্যে পেডিয়াট্রিক সাবজেক্টের মধ্যে নিওনেটাল রেসাসিটেশনের মধ্যে প্রথম কাজগুলো কি কি হবে। তো এখানে ব্রিথিং নিচ্ছে না, দ্য ইমিডিয়েট স্টেপ ইন দ্য, এই যে দেখেন রেসাসিটেশন ইজ, প্রথম রেসাসিটেশনটা এখানে ইমিডিয়েট স্টেপটা কোনটা গ্রহণ করবে? ডক্টরকে কল করবেন, স্টার চেস্ট কম্প্রেশন শুরু করবেন, নাকি এখানে ক্লিয়ার দ্য এয়ারওয়ে অ্যান্ড ড্রাই দ্য বেবি, মানে সেজন্য শ্বাস প্রশ্বাস নিতে পারে এই জন্য এয়ারওয়েটা ক্লিয়ার করবেন এবং মানে তাকে শুকাবেন, নাকি এখানে গিভ অক্সিজেন ডাইরেক্টলি, নাকি সরাসরি অক্সিজেন দিবেন? এখানে সরাসরি অক্সিজেন দেওয়া যাবে না, কারণটা কি? কারণ যদি তার এয়ারওয়ে ক্লিয়ার না থাকে অক্সিজেন তো দিয়ে কাজ হবে না, বুঝতে পারছেন? এবং এই প্রশ্নটা মোটামুটি আপনাদের একটা পড়া প্রশ্ন, পেডিয়াট্রিক বইতে হাত দিলে প্রশ্নটা আপনার পড়তেই হবে, মানে এরকম একটা প্রশ্ন, ঠিক আছে? মানে অটোমেটিক্যালি পড়া হয়ে যাবে এটা পেডিয়াট্রিকে হাত দিলে। তো আমি এই জিনিসগুলোই মোটামুটি আপনাদের একটু ধরানোর চেষ্টা করতেছি, কেননা প্রশ্ন সলভিং আপনারা পাইছেন, বিভিন্ন জায়গায় ক্লাস করছেন, সব ঠিক আছে। আমি বলছি যে শুধু ক্লাসের মধ্যে হাবুডুবু খেয়েন না, শুধু পরীক্ষার মধ্যে হাবুডুবু খেয়েন না, আগে নিজের সমস্যাটাকে মানে ফিগার আউট করেন, করে ওইটাকেই সলভ করেন, শুধু ওইটুকুই সলভ করেন, নিজের সমস্যা বের করে সলভ করেন, সমস্যা সমাধান হয়ে যাবে।
আমি কিন্তু কারণ আপনি একটা চিন্তা করেন যে স্টুডেন্ট 2বার পরীক্ষা দিছে বা স্টুডেন্ট যে 1বার পরীক্ষা দিছে অলরেডি, তার রেজাল্ট খারাপ হয়েছে মানে কি, সে কি পড়ালেখা করে নাই? পড়ছে। যে 2বার পরীক্ষা দিছে আপনার কি মনে হয় প্রথমবার, এইবার যার প্রথমবার রেজাল্ট খারাপ হয়েছে সে কি মনে হয় দ্বিতীয়বার আর আপনার পড়ালেখা করে না? এই মনে হয় আপনার? সে প্রচুর পড়ালেখা করছে। তার মানে 2বার যার অকৃতকার্য বা খারাপ রেজাল্ট হয়েছে সে কি মনে হয় আপনার পড়ালেখা করে নাই? প্রচুর পড়ছে। তাহলে সমস্যাটা কি অনেক পড়া, অনেক পরীক্ষা? এই জায়গায় কিন্তু সমস্যা না। বুঝতে পারছেন? আমি এই জিনিসটাই বারবারই ধরাচ্ছি আপনাদের, আর আপনারা ছুটতেছেন কোথায় ক্লাস দিব, কোথায় পরীক্ষা দিব। এইটা আগে নিজের সমস্যা আমরা খুঁজে বের করি না। মানে অনেকটা বর্তমান সময়ের ঘটনা ঘটছে, বুঝছেন? মানে হুন্ডায় তেল আছে কি না আছে, হুন্ডায় স্টার্ট দেয়, হুন্ডায় তো তেলই নেই, তেল দেন তারপর স্টার্ট মারেন। তাহলে প্রথম কাজ হবে হচ্ছে এখানে ক্লিয়ার দ্য এয়ারওয়ে অ্যান্ড ড্রাই দ্য বেবি। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেনে আসেন। এ পেশেন্ট হ্যাজ সাডেনলি বিকাম হাইপোটেনসিভ। মানে দেখেন সেভার হাইপোটেনশন, এখানে 70/40 মানে কি একবারে সেভার হাইপোটেনশন না, তাহলে একটি সাইন অফ শক না? তাহলে এই পেশেন্ট কিসে যাবে? শকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কোন ধরনের শক? সেটা কার্ডিওজেনিক শক হচ্ছে নাকি হাইপোভোলেমিক শক হচ্ছে নাকি কোন ধরনের শক হচ্ছে? তাহলে সেইটাকে আপনাকে আগে মেজার করতে হবে না? তাহলে অ্যাসেস ফর শক না? প্রথমে কাজ কি হবে? তাহলে অ্যাসেস ফর শকের মধ্যে কিন্তু ভাইটাল সাইনগুলো পড়ে যাবে, তার মানে ওগুলো কিন্তু মেজার করা হয়ে যাবে। তাহলে যখন সে সেভার হাইপোটেনশনের মধ্যে আসে, হ্যাঁ, হোয়াট শুড নার্স ডু ফার্স্ট? নার্সের প্রথম কি করা উচিত? কোন ধরনের শক হচ্ছে, কার্ডিওজেনিক, হাইপোভোলেমিক নাকি কোন ধরনের শক, সেইটাকে আপনাকে অ্যাসেস করে ফেলা। ঠিক আছে, 15 বুঝতে পারছেন? না, চেক পালস না, পালস চেক করবেন তো ভাইটালের মধ্যেই পড়বে। তাহলে অলরেডি তো সে হচ্ছে সেভার হাইপোটেনশনের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, সেভার হাইপোটেনশনের তার কোন ধরনের শকে সাইন হচ্ছে বা কোন ধরনের শকে সে যাবে সেইটা আগে আপনাকে কিন্তু এখান থেকে মেজার করে ফেলতে হবে। ঠিক আছে, প্রীতম সরকার সি দিয়েছেন, অনেকেই বিসি। এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে ফেলেন আপনারা, এই জায়গাগুলো একটু বুঝে বুঝে পড়েন, দেখবেন। দেখেন আপনি একটা মজার বিষয়, মার্চের 24-এর মার্চের কোশ্চেন, 26-এর মার্চের কোশ্চেন, এরপর হচ্ছে 25-এ সেপ্টেম্বরের কোশ্চেন মেবি। মানে কয়েকটা কোশ্চেন আপনি দেখেন যে একটু ডিপ কোশ্চেন, একটু ঘুরানো পেঁচানো কোশ্চেন। এই কোশ্চেন 3-4টা সালের যদি কোশ্চেন আপনি ঘুরানো পেঁচানো কোশ্চেন যদি প্র্যাকটিস করেন, 300-400 প্রশ্ন প্র্যাকটিস হয়ে যায়, তাহলে আপনার আর কত ঘুরাবে আপনি বলেন তো দেখি? 300-400 প্রশ্ন ঘুরানো পেঁচানো প্রশ্নের বাইরে আর কত প্রশ্ন ঘুরাবে? এবার এইগুলো যদি আপনি ধরে পড়তে পারেন তাহলে আপনার রেজাল্ট ভালো হবে, অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ, অবশ্যই ভালো হবে। এই জায়গাগুলো একটু ধরে পড়েন, নিজে পড়েন, যেখানে পড়েন, যেভাবে পড়েন, ধরে পড়েন। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট? বারবারই বলছিলাম যে ওই যে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট বা এক্সামিনেশনের ক্ষেত্রে কোনগুলা, আর অ্যাবডোমিনালে পরীক্ষায় 2টার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাবডোমিনাল থেকে আসবে। আমি এটা বারবারই কি বলছিলাম যে মুখস্থ করা দিয়েছিলাম আইএপিপি দিয়ে, তাই না? দেখেন তো আইএপিপি দিয়ে এইভাবে মুখস্থ করা ছিল না? আর যেটা ফিজিক্যাল নর্মাল ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আইপিপিএ ছিল, তাই না? তো এই আইএপিপি হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ছিল। তাহলে এখানে কি কি ছিল আমাদের? এই যে দেখেন, ইন্সপেকশন, অসকালটেশন, এরপর হচ্ছে পারকাশন, আর একটা হচ্ছে প্যালপেশন। এইটা ছিল না আমাদের সিকুয়েলটা? তাহলে এটা তো বারবারই বলছিলাম না যে এটা আসবে পরীক্ষায়, এই প্রশ্নটা আসে। দেখেন মানে যে যে জায়গাগুলো ওই একই জায়গাগুলো থেকে আসে। আর মানে নর্মাল ফিজিক্যাল এক্সামিনেশন থেকে এখান থেকে প্রশ্নটা একটু কম আসে। এইটার 2ভাবে প্রশ্ন আসে, একটা হচ্ছে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড এইভাবে আলাদা করে চাইতে পারে, আর একটা হচ্ছে আপনার এটা সিকুয়েন্স, মানে কোনটার পরে কোনটা হবে বা রাইট সিকুয়েন্স কোনটা, এইটা আসতে পারে। এই 2ভাবে আসতে পারে এই প্রশ্নটা আসলে এই 2ভাবে আসে। 16 বি ভেরি গুড, সবাই দিচ্ছেন এগুলো। মানে আবার এগুলো কিন্তু অনেকবার আপনারা পড়ছেন, এগুলো কমন কোশ্চেন, সমস্যা হয় না। এ পেশেন্ট উইথ লেফট সাইড হার্ট ফেলিউর টু এক্সাবিট উইচ অফ দ্য ফলোইং সিমটম। ধরেন এখানে বলছে না লেফট সাইড হার্ট ফেলিউর এবং রাইট সাইড হার্ট ফেলিউর। দেখেন এই জায়গাতে 2টা জিনিস একটু কষ্ট করে মনে রাখবেন। 2টা জিনিস কি? যেটা হচ্ছে রাইট সাইড হার্ট ফেলিউর হবে সেটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জেসগুলো আসবে। কি হবে? ফিজিক্যাল চেঞ্জেসগুলো আসবে বা ফিজিক্যালি পরিবর্তন যেগুলো বা প্রবলেমগুলো হতে পারে সেগুলো হতে পারে। আর লেফট সাইডেড হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে একটু মনে রাখবেন লাং ডিসফাংশন বা লাং রিলেটেড যে সমস্যা হতে পারে। ঠিক আছে, জাস্ট এই 2টা একটু কষ্ট করে মনে রাখলে এইটাও অন্তত মানে মানে অন্তত পক্ষে এন্ড প্রশ্ন আসলে আপনি পারবেন। এইটুকু যে আপনাকে বললাম না, এর মধ্যে আপনি অ্যান্সার করতে পারবেন যে কোনটা কোনটা হচ্ছে লেফট সাইডেড আর কোনটা রাইট সাইডেড। আপনি এইটুকু খালি বলেন ফিজিক্যাল চেঞ্জেস এর মধ্যে কোনগুলো আইছে আর কোনটা হচ্ছে লাং রিলেটেড চেঞ্জেস আসছে, শুধু এইটুকুই আপনি বলেন, দেখেন আপনি অ্যান্সার করতে পারেন কিনা। দেখেন এইটুকু শুধু আপনি বলেন। দেখেন অ্যাসাইটিস আছে প্রথমে, জোগুলার ভেইন ডিস্টেশন আছে, পেরিফেরাল ইডেমা, এগুলো কি কোনোটা লাংকের সাথে সম্পর্কিত? দেখেন আরেকটা আছে পালমোনারি কনজেশন। তাহলে যেটা লাংকের সাথে সম্পৃক্ত না আমার
সেটা আমার, আর বাকিগুলো দেখেন এই যে ফিজিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছে রাইট সাইডের হার্ট ফেলিউরের ক্ষেত্রে, ঠিক আছে, আর এই সেভের ক্ষেত্রে হতে পারে। আর লেফট সাইডের হার্ট ফেলিউরের ক্ষেত্রে লাং রিলেটেড। এই মানে একবারে কমন, দেখেন এই জায়গাগুলো যে না মানে কনফিউজড হয়ে যাবেন এরকমও না, এই জায়গা থেকে পাবেন প্রশ্ন এরকমভাবে, এরকমভাবে মনে রাখলেও মিনিমাম অন্তত রাইট অ্যান্সারটা খুঁজে পাবেন, ঠিক আছে। হুম, পালমোনারি কনজেকশন হতে পারে, ডিসপেনিয়া হতে পারে, ঠিক আছে। তাহলে সেটা হবে হচ্ছে আমার লেফট সাইডের হার্ট ফেলিউর। ওকে, তাহলে লেফট সাইডেড রাইট সাইডেড রাইট সাইডেড এই মানে যেগুলো আমার অনেক ডিটেইল পড়ে মনে থাকে না, অনেক কিছু মনে থাকে না, সেখানেও শর্ট করে কিভাবে মনে রাখতে পারি যেটা আসবে পরীক্ষায়, ওইভাবে একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করলে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। দেখেন উত্তর শর্টকাটে বের করে ফেলা যায় অনেক অনেক ক্ষেত্রে। 18 নাম্বার, নর্মাল রেসপিরেটরি রেট ফর নিউবর্ন। আমি বারবারই বলছিলাম যে এই প্রশ্ন যদি আসে দুই অ্যাডাল্ট, এইদার অ্যাডাল্ট না হইলে হচ্ছে আপনার নিউবর্ন থেকে আসবে। প্রশ্ন আসছে নিউবর্ন থেকে, ইভেন আমি ফ্রি ক্লাসে এই একটা ফ্রি ক্লাস থেকে অনেকগুলো প্রশ্ন আসছিল। তো দেখেন এই ফান্ডামেন্টালসের, তো এখানে আসছে হচ্ছে এই যে নর্মাল রেসপিরেটরি রেট ফর এ নিউবর্ন। নিউবর্নের নর্মাল রেসপিরেটরি রেট কত? 30 থেকে 60 ছিল, তাই না? 30 থেকে হচ্ছে 60। আর অ্যাডাল্টের ক্ষেত্রে কত ছিল আমাদের? 12 থেকে 20 না? আর আরেকটা আমাদের ছিল না যে হচ্ছে ওল্ড পিপুলদের ক্ষেত্রে বা এইজ পিপুলদের ক্ষেত্রে যেটা ছিল হচ্ছে আমাদের 10 থেকে 24, তাই না? 10 থেকে 24, ঠিক আছে, অ্যাডাল্টের ক্ষেত্রে। আর এটা হচ্ছে কি নিউবর্নের ক্ষেত্রে, ঠিক আছে, নিউবর্নের ক্ষেত্রে 30 থেকে 60। তাহলে আমাদের যেটা আসছে দেখেন তো, এটা আমরা পারবো না ইনশাল্লাহ, যে এখানে নর্মাল রেসপিরেটরি রেট অফ ফর নিউবর্ন, নিউবর্নের ক্ষেত্রে তাহলে কত আসছে দেন? 30 থেকে 60-এর মধ্যে আমাদের কোনটা আছে? অ্যাডাল্টের ক্ষেত্রে ছিল এটা না, 30 থেকে 40, 30 থেকে 60, তাহলে 40 থেকে 50 যেটা আছে আমাদের উত্তর, এটা আসতেছে না, বুঝতে পারছেন? আচ্ছা, অনেকেই সিডির মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছেন আবার। ওকে, আসেন 19 নম্বর কোশ্চেন। Which of this is the best way to reduce anxiety in hospitalized children? Hospitalized children এর ক্ষেত্রে একটা লাইসেন্সে এমন এমন কিছু টপিক আছে যা আপনাকে সত্যি অবাক করবে। তাই এই প্রশ্নটা আমি একটা জায়গা দেখাই আপনাকে, কিসের মধ্যে যেন এটা আছে, হসপিটালাইজ চিলড্রেন এর একটা কোশ্চেন, মেবি পেডিয়াট্রিকের মধ্যে থাকার কথা। হ্যাঁ, কেয়ার অফ হসপিটালাইজ চাইল্ড, 164 পেজের একটা দেখেন একটা জায়গা দেখাচ্ছি আমি আপনাদের। এইসব টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে দেখেন হসপিটালাইজ চাইল্ডের ক্ষেত্রে কোন কোন কেয়ারগুলো দিতে হবে আপনাকে, এই দেখেন এই টপিকটা দেখেন, কেয়ার অফ হসপিটালাইজ চাইল্ড। প্রশ্নটা কোথায় দেখেন, এই যে প্যারেন্টস অফ হসপিটালাইজড ইনফ্যান্ট শুড বি এনকারেজ। যারা হচ্ছে হসপিটালাইজড যে ইনফ্যান্টগুলো আছে তাদের প্যারেন্টকে এখানে রাখার জন্য আপনাকে এনকারেজ করতে হবে, ঠিক আছে। তাহলে তাদের যে এনজাইটিটা কমবে, দুশ্চিন্তাটা কমবে, বাবা মা থাকলে সাথে দুশ্চিন্তা কমে। অ্যালাউ টু প্যারেন্ট টু স্টে, হ্যাঁ প্যারেন্টকে হচ্ছে ওখানে থাকার জন্য অ্যালাউ করতে হবে। এক্সপ্লেইন প্রসিডিউর, এক্সপ্লেইন করলে অনেক সময় ভয় পাইতে পারে, তাই না। অফার টয়েস অ্যান্ড গেমস, ওই সময় আপনি খেলনা বা গেমস এইগুলো দেওয়া দেওয়া এটা অফার করবেন না। ইউজ ডিস্ট্রাকটিভ টেকনিক, মানে ওই যে এমন কোনো টেকনিক ইউজ করবেন যার সেটা তাকে হচ্ছে ডিস্ট্রাকটিভ করে, এটা না। তাহলে এখানে দেখেন হসপিটালাইজ চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে, পেশেন্টকে এনকারেজ করতে হবে রাখার জন্য, ঠিক আছে, থাকার জন্য। তাহলে এখানে পেশেন্টের হচ্ছে কি হবে ক্ষেত্রে কিন্তু হচ্ছে দুশ্চিন্তাটা তার একটু কমতে পারে। আচ্ছা, 20 নম্বর কোশ্চেনে আসেন। দেখেন এই পেশেন্ট উইথ, এই যে দেখেন অলরেডি কিন্তু সিরোসিস আছে, দেখেন অলরেডি কিন্তু তার হচ্ছে কি যে যকৃতের ক্রনিক একটা ডিজিজ, তাই না, সিরোসিস। তো এখানে দেখেন লিভার সিরোসিস অলরেডি তো প্রেজেন্ট, হ্যাঁ, উইথ ভমিটিং। তাহলে সেক্ষেত্রে এখন কি হচ্ছে দেখেন, তার বমির সাথে পর্যাপ্ত পরিমাণে ম্যাসিভ পরিমাণে ব্লাড যাচ্ছে। দিস ইজ লাইকলি ডিউ টু, হ্যাঁ এটা মানে কিসের সাথে সম্পৃক্ত বা কিসের উদাহরণ আমরা বলতে পারি? পেপটিক আলসার, গ্যাস্ট্রিক ভ্যারাইসিস, নাকি এখানে গ্যাস্ট্রিটাইটিস, নাকি এখানে হচ্ছে এই যে দেখেন ম্যালোরি ওইসিস্টিয়ার। তাহলে এটা কিসের জন্য হইতে পারে বলেন তো? পোর্টাল হাইপোটেনশন, বা আপনার ওই যে পোর্টাল ভেঙে যখন অতিরিক্ত, তাহলে রক্ত সঞ্চালন এখানে বেড়ে যাবে না যখন এই সিরোসিস এবং একই সাথে যখন প্রলং মানে ব্লাড ভমিটিং হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে? এই যে দেখেন গ্যাস্ট্রিক ভ্যারাইসিস হতে পারে। অর্থাৎ কি যে ওই যে ভিতরের, হ্যাঁ পোর্টাল ভেইন যেগুলো আছে বা অভ্যন্তরীণ ভেইন যেগুলো আছে সেগুলো কি ফুলে ওঠে বা ওইখানে হচ্ছে ওই যে বেশি করে প্রসারিত হয়ে যায়, ঠিক আছে। এটার ছবি ছবি আপনারা একটু সার্চ দিয়ে দেখে নিতে পারেন। দেখি এখান থেকে আমি একটু দেখাইতে পারি কিনা আপনাদের।
গ্যাস্ট্রিক ভ্যারাইসিসটা হলে কেমন হয় দেখেন, এখানে সবগুলো ফুলে ফুলে উঠবে একবারে, পোর্টাল ভেইনগুলা এই যে দেখেন অনেকটা এই যে ফুলে ফুলে এরকম, মানে ওই যে বেশি প্রশমিত হয়ে যায়, ঠিক আছে। এই যে এখানে দেখেন এইগুলো সব ফুলে 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 ওঠে একবারে। আর অনেকভাবে ছবি আছে, দেখেন আপনারা সার্চ দিয়ে পাবেন। এই হচ্ছে, তাহলে দেখেন গ্যাস্ট্রিক ভ্যারাইসিসের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, এটা লাইকলি ডিউ টু হতে পারে, হ্যাঁ। তো এইখানে মূল বিষয় হচ্ছে যেটা আমি আপনাদের আজকের যে প্রশ্নগুলোর মধ্যে যেটা মেইন ফোকাস করলাম, সেটা হচ্ছে প্রশ্ন আপনারাও পারেন, পরবর্তীতে যখন আমরা দেখি সবার কাছে সহজ লাগে, প্রশ্ন আহামরি সমস্যা না, বা এইগুলোর সমাধান ক্লাস সব জায়গাতে পাবেন, বিভিন্ন জায়গাতে পাবেন, এটাও কোনো সমস্যা না, এটাও আহামরি সমস্যা না। সমস্যা কোন জায়গায়, আপনি অনেক পড়ার পরেও কেন হচ্ছে না, বা কোন সমস্যায় আপনি আটকে যাচ্ছেন, এই জায়গাটা মেইনলি বের করেন। তাহলে দেখেন আজকে যে আমরা মোটামুটি এই 20টা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করলাম, হ্যাঁ দেখেন আজকে আমরা যে মোটামুটি 20টা প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করলাম, 20টা প্রশ্নের মধ্যে আপনি এখন যদি 3 7 21 ধরেন 7টা 7টা করে আপনি ভাগ করেন, তাহলে আপনি দেখবেন যে, হ্যাঁ দেখবেন যে আপনি 7টা প্রশ্ন আপনি মোটামুটি পারতেন, জানেন। 7টা প্রশ্ন আপনার মিডিয়াম লেভেলের কোশ্চেন, আর 7টা প্রশ্ন ধরেন হার্ড লেভেলের কোশ্চেন যদি আমরা ধরি। এইভাবে আপনি ভাগ করেন, পড়ালেখাগুলো এইভাবে ভাগ করেন, শুধু হজবরল পরীক্ষা এগুলো দিয়ে কাজ হবে না। এইগুলো আপনারা দেখবেন যে, আমি তো বলছি যে নিউ নিউ টেকনিক আপনাকে বের করতে হবে, পড়ার টেকনিক আপনাকে বের করতে হবে, সিস্টেম খুঁজে বের করতে হবে। এগুলাই দেখবেন যে অন্যরা আবার পরবর্তীতে বলবে, এবং এইগুলাই দেখেন বারবারই এইগুলাই হচ্ছে। প্রশ্ন প্রথমে আসলো খুব ডিপ, ডিপ মানে কি কেউ এটা কইলো না, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি টার্ম চেঞ্জ, এগুলো বুঝতে হবে, এগুলোই বলবে। আমি আবারও বলতেছি যে এখন যদি আপনাকে এই 3 ক্যাটাগরি প্রশ্ন আপনি নিজে খুঁজে বুঝে না পড়তে পারেন, এইটাই এবার আপনাকে সবাই বলবে, এটাও আপনি শিওর থাকেন, বলবে এবং বলুক, সেটাই উচিত। অন্তত আপনি রাইট ডিরেকশনে আসেন, এটাই হচ্ছে মূল বিষয়। এই জায়গাতে এবার সবাই এখানে আসবে, আর এই ডিরেকশনে আপনি আগান, এইভাবে আপনি খুঁজে সুন্দর করে বের করেন, করে এই 3টা জায়গা আপনি ভাগ করেন। এই 3টা জায়গা ভাগ করে এবার আপনি কোন দিকে পড়তেছেন আপনি আপনি নিজে বলেন। দেখেন এই ইজি কোশ্চেনগুলো আমরা বারবারই পড়ি, ভাল লাগে পড়তে, ভাল লাগে পরীক্ষা দিতে, ভাল লাগে পারি, এই জন্য বারবারই আমরা পড়ি, এটা বারবারই ভালো লাগে। মিডিয়াম লেভেলের যে কোশ্চেন কনফিউজিং, পড়ি না, যারা একটু পড়ি তারা মোটামুটি এগুলোতে টাচ করি কনফিউজ হয়ে যায়, আর এগুলোতে আমরা কেউই হাতই দিই না মোটামুটি। এইটাই কিন্তু আমি বলছি যে পড়েন নাই এমন কেউই নাই, পড়ছেন, কিন্তু কোন জায়গায় কেমনে ধরবেন এই জায়গাটা আমরা বুঝতে পারিনি। আমার কথা বুঝতে পারছেন? এই যে নুসরাত জান্নাতি আপনি বলছেন এত পড়লাম, আমি তো বললামই যে একবার পরীক্ষা দিছে সে যদি অকৃতকার্য হয়, তার দ্বিতীয়বারে তার সর্বোচ্চ চেষ্টা সে করছে। তো দ্বিতীয়বার যদি না পারছে, তার মানে কি মনে হয় স্টুডেন্ট আপনাকে পড়ে নাই মনে হয়? না, স্টুডেন্ট পড়ছে, কিন্তু সমস্যা কোন জায়গায় এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি বলছি তো যে ওইটাই স্টুডেন্ট ক্যাটাগরি করে ফেলতে হবে এখন আপনাকে, ঠিক আছে? যেই পড়েন যেখানে পড়েন ওই জায়গাটা আপনাকে ওই ক্যাটাগরাইজড হিসেবে আপনাকে ভাগ হয়ে যাইতে হবে, যে সেই যার যে সমস্যা সেই ক্যাটাগরির মধ্যে থেকে সেই সমস্যাটা সমাধান করবে। তাইলে আপনার রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবেই, হইতে বাধ্য, ভালো ভালো হইতে বাধ্য ইনশাল্লাহ আগামীতে। আর পড়ার একটা আমি বারবারই বলছি যে এই যে ধারাবাহিকতা, এটা যেন অবশ্যই থাকে। আপনি প্রত্যেকদিন 1 ঘন্টা পড়লেও পড়েন, প্রত্যেকদিন যদি 2 ঘন্টা পড়েন তো 2 ঘন্টাই পড়েন, কিন্তু এই ধারাবাহিকতা যেন না কমে। মানে ওই অনেকটা ক্লাসের শুরুতেই 500 জন, আর ক্লাসের মানে মাঝপথে এসে 100 জন, আর শেষে এসে 50 জন। এই যেন আপনার অবস্থা না হয়। এইখানে এই অবস্থা হওয়া মানে আপনি পড়ালেখায় আপনি মানে কনসেন্ট্রেশন ওইভাবে ধরে রাখতে পারতেছেন না। এক্সাম যতবার ইচ্ছা ততবার দেওয়া যায়, কোনো সমস্যা নাই। আগের একটা নিয়ম ছিল যে 3বারের পরে যে আপনাকে বিএনএমসি থেকে একটা লিখিত দরখাস্ত নিতে হতো, বা প্রক্রিয়া ছিল, এখন আর ওই সমস্যাটা নাই, ঠিক আছে? আমি আবারও বলতেছি যে যেভাবে ইচ্ছা আপনি পড়েন, যেখানে ইচ্ছা আপনি পড়েন, যে বই ইচ্ছা আপনি পড়েন, সম্পূর্ণ আপনার ব্যাপার, সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু আপনার পড়াটা আপনি গোছায় নেন, আপনার সমস্যাটাকে আপনি ফিগার আউট করেন, ওইটা সমাধান করেন। আপনি মানে খারাপ স্টুডেন্ট না, বা আপনার ভেঙে পড়ার কোনো ওয়ে নাই, বা আপনি পারবেন না বিষয়টা এরকম না, আপনি অবশ্যই পারবেন, শুধু আপনার সমস্যাটা আপনি ধরতে পারতেছেন না, এই যে হচ্ছে সমস্যা, ঠিক আছে? ঠিক আছে, আজকে আমরা 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, অল্পের উপরে দিয়ে আমরা রেগুলার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ট্রু ফলস নিয়ে আলোচনা করব, আলোচনায় হইতে থাকবে আর কি ইনশাল্লাহ। আপনাদের সর্বোচ্চ আমরা চেষ্টা করব, কিন্তু পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আমরা ওইদিকে একটু বেশি সময় দেবো, এটা খুবই কমন ব্যাপার, এটা আপনারাও বোঝেন। ওইরকম ডায়লগ মাইলগ দিয়ে আমরা চলবো না, ফ্রি সব ফ্রিতেই পরবর্তীতে করতেন, ওই সমস্ত না। আমাদের ব্যাচ একটাই, বারবার বলছি, ডাবল ব্যাচ হবে না, একটাই ব্যাচ, প্রথম থেকে শেষ পর্যন্ত এটার উপরে ফোকাস থাকবে।
কারণ এখানে অনেক পড়া, অনেক সাবজেক্ট, অনেক টপিক। 2 দিন পর পর ব্যাচ দিয়ে কোনো উপকার হয় না মানুষের। ঠিক আছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।